হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড আফটারনুন। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী বা আপনারা যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন সবার জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা ভিডিওতে ত্রিপুরা সরকারি চাকরি ও কর্মচারী সংক্রান্ত যা যা তথ্য আছে আমাদের কাছে লেটেস্ট সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেব। ঠিক আছে, এখানে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের যে 301টা পোস্ট বেরিয়েছে সেটা নিয়ে বিভিন্ন জায়গায় অনেক ইস্যুস উঠছে। সো সেটা নিয়ে আমরা বলবো যে কোন জিনিসটা নিয়ে ইস্যু উঠছে, ত্রিপুরার রিজার্ভেশন পলিসিটা আমরা বলবো। ঠিক আছে, তাছাড়া সরকারি কর্মচারীদের 8th পে কমিশন, ফিক্সড পে, অ্যাডহক প্রমোশন, ডিএ সংক্রান্ত কি কি আপডেটস আছে, নিয়মিতকরণ নিয়ে কি আপডেট আছে সেটা জানাবো। তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীদের জন্য একটা একদম লেটেস্ট জাস্ট কিছুক্ষণের আগের একটা আপডেট আছে, সেটা আমরা বলে দেবো। জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টস যারা তোমরা অফার লেটার ফিল আপ করছো তোমাদের উদ্দেশ্যে আমরা কিছু বলবো। জেল, পুলিশ আর ফায়ার সার্ভিসের অ্যাসপিরেন্টসদের জন্য এখানে কিন্তু একটা পার্ট থাকবে। ওভারঅল দিস ইজ এ সুপার ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবার কাছে শেয়ার করে ভিডিওটাতে দেওয়া ইনফরমেশনগুলো তোমরা সবাইকে জানার সুযোগ করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আইভিং দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ইউথ অর্গানাইজার, ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটির নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস, কুক পরীক্ষা, এসএসসি, জিডি, সিএচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য তোমরা পেয়ে যাবে প্রিমিয়াম কোয়ালিটি সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। একটা একটা করে টপিক আমরা শুরু করছি, যেগুলো লেটেস্ট চলছে ভালো করে তোমরা শুনবে। তোমরা এখানে একটা চিঠি দেখতে পাচ্ছ, এখানে ত্রিপুরা মথা পলিটিক্যাল পার্টির যিনি সুপ্রিমো অনারেবল বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য, উনি কিন্তু 9 তারিখ মানে জাস্ট গতকালকেই উনি একটা চিঠি লিখেছেন অনারেবল যে লেবার ডিপার্টমেন্টের মিনিস্টার বা স্পোর্টস মিনিস্টার শ্রী টিঙ্কু রায়কে রিগার্ডিং হোয়াট, এই যে পিআই রিক্রুটমেন্টটা যে বেরিয়েছে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর গ্রুপ সি, যেটা 7ই ফেব্রুয়ারি বেরিয়েছে, যেটা যেদিন বেরিয়েছে সেদিনই রাতে আমরা তোমাদের জানিয়ে দিয়েছি টোটাল 301টা পোস্ট, সেখানে রিজার্ভেশন পলিসি নাকি ঠিকঠাকভাবে ফলো করা হয়নি। তার জন্য উনি কিন্তু অনারেবল যে স্পোর্টস মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী টিঙ্কু রায়কে উনি একটা চিঠি লিখেছেন, যেটা উনি ওনার ফেসবুক পেজেও শেয়ার করেছেন, তোমরা দেখতে পাচ্ছ। কি লিখেছে দেখে রাখো। রিগার্ডিং ভায়োলেশন অফ দ্য ত্রিপুরা শিডিউল্ড কাস্ট অ্যান্ড শিডিউল্ড ট্রাইবস রিজার্ভেশন অ্যাক্ট ইন দ্য রিক্রুটমেন্ট নোটিস ফর জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পোস্ট, Dear Mr. Roy, I am writing to express my deep concern regarding the recent recruitment notice issued by the Department of Youth Affairs and Sports, Government of Tripura for 301 junior physical instructor posts through the employment advertisement Nong Eto dated 7th February 2025. Upon reviewing the notice, it has come to our attention that the reservation provisions for scheduled tribe and scheduled caste candidates do not comply with the Tripura Scheduled Castes and Scheduled Tribes Reservation Act, and this serious discrepancy has led to widespread outrage. অনেক ক্যান্ডিডেটস আমাদেরকে মেসেজ করেছে এই রিক্রুটমেন্ট নোটিশটা বেরোনোর পর। দেখো ত্রিপুরা রিক্রুটমেন্ট নোটিস না রুলসগুলোতে ত্রিপুরার যেই এসটি এসসি রিজার্ভেশন রুলস আছে 1992, যেটাকে 2007 পর্যন্ত মডিফাই করা হয়েছে, সেটাতে কিন্তু রিক্রুটমেন্টের ক্ষেত্রে লেখা আছে, তোমরা গুগল সার্চ করলেও পেয়ে যাবে,
নাম্বার 1, ঠিক আছে, রিজার্ভেশন যেই রিজার্ভ যে সিট সেটা 50% এক্সিড করতে পারবে না, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এসটি রিজার্ভেশন থাকবে কত, 31%, এসসি রিজার্ভেশন থাকবে 17%, ঠিক আছে, টোটাল কত হয়ে গেল 48%। তার উপরে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে 33% ওমেন রিজার্ভেশন, ঠিক আছে, তাছাড়া আছে পিএইচ আর এক্স সার্ভিসম্যানদের রিজার্ভেশন, সেটা আমরা এখন বাদ দিলাম, ঠিক আছে। এখানে যেই মেইন ইস্যু উঠে এসছে রিজার্ভেশনটা নিয়ে আমরা নেক্সট স্লাইডে বলছি, ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস, ভিডিওটা ভালো করে তোমরা জেনে রাখবে, ঠিক আছে। সো যেই মেইন ইস্যুটা উনি ওনার লেটারে উল্লেখ করেছেন বা বিভিন্ন স্টুডেন্টস আমাদেরকে মেসেজ করেছে, আমরা এটা নিয়ে অলরেডি কোনো কমেন্ট করিনি যখন স্টুডেন্টসরা আমাদেরকে মেসেজ করতো, কারণ আমরা মানে কোনো কিছু নিয়ে কোনো কমেন্ট করতে চাই না যেখান থেকে ডিপার্টমেন্ট যদি কোনো কিছু না বলে, ঠিক আছে। সো কি লিখেছে, অ্যাজ পার দ্য ত্রিপুরা শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস রিজার্ভেশন অ্যাক্ট, গভর্নমেন্ট জব ভ্যাকেন্সিজ মাস্ট রিজার্ভ 31% for ST candidates and 17% for SC candidates. However, the current recruitment notice reserves only 18 posts, roughly 6% for ST candidates, far below the required 31%. Similarly, the notice reserves only 35 posts, roughly 12% for SC candidates, which constitutes far less than the legally mandated 17%. So এসসিদের জন্য রিজার্ভেশন থাকার কথা 17% অফ দ্য টোটাল পোস্ট, এসটিদের জন্য রিজার্ভ থাকার কথা 31% অফ দ্য টোটাল পোস্ট, তো দুটো মিলে হলো 48%। আর এটা বলা আছে রিজার্ভেশন শুড নট এক্সিড 50% অফ দ্য টোটাল নাম্বার অফ পোস্ট, ঠিক আছে। এইবার এখানে কথা হচ্ছে কত টোটাল, দেখো এই একটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 301টা পোস্ট বেরিয়েছিল এসসি ক্যাটাগরির জন্য, 35টা পোস্ট, তার মানে 11.62% সিট অনলি রিজার্ভ, যেখানে থাকার কথা ছিল 17%, ঠিক আছে, 6%-এর রাফলি এখানে ডিফারেন্স। তেমনিভাবে এসটি ক্যাটাগরির জন্য 18টা সিট আউট অফ 301, এটা হয়েছে 5.98%, রাফলি 6%, যেখানে থাকার কথা ছিল 31%। তেমনিভাবে ইউআর ক্যাটাগরির জন্য 248, ইউআর ক্যাটাগরিতে চলে এসছে 248টা পোস্ট, 82.39%, এখানে ম্যাক্সিমাম ইউআর ক্যাটাগরিতে সিট দেওয়া হয়েছে, মেবি ব্যাকলগ ভ্যাকেন্সিজ আছে, কারণ জুনিয়র পিআই নিয়োগ কিন্তু আগেও বেরিয়েছিল 75টা পোস্ট, যেটা পরে কিন্তু ক্যান্সেল করা হয়েছিল, যেটা আমরা তোমাদের জানিয়েছিলাম। কিন্তু যেইভাবে তোমাদের এসটিজিটি রিক্রুটমেন্ট আটকে আছে, যেখানে জেনারেল ক্যাটাগরির একজন স্টুডেন্টস ওরা সবাই মিলে কেস করেছিল এসটিজিটি, ঠিক আছে, এসটিজিটির যেটা কেসটা এখন সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, হাইকোর্ট অর্ডার দিয়েছিল টিআরবিটিকে যে ফ্রেশ করে যাতে নোটিফিকেশনটা বের করে রিজার্ভেশনের রোস্টার 100% রোস্টার মেনটেন করে, তারপরে কিন্তু কেসটা চলে যায় সুপ্রিম কোর্টে, এখন এটা ঝুলে আছে, ঠিক আছে। এসটিজিটির কেসটাও কিন্তু সেই রিজার্ভেশন নিয়েই, সেখানে দেখা গেছিল ম্যাক্সিমাম সিট ছিল এসটি ক্যাটাগরির জন্য, জেনারেলদের জন্য কোনো সিটই নেই, তার জন্য জেনারেল ক্যান্ডিডেটসরা কিন্তু কেস করে দিয়েছিল। তারপরে কিন্তু এসটিজিটি রিক্রুটমেন্ট পুরো বন্ধ হয়ে আছে 2 বছর ধরে ত্রিপুরায়, ঠিক আছে। এখন হয়তো আমাদের অনারেবল সিএম কোনো স্টেপ নেবেন, যেটা আমরা ওনার বক্তৃতা থেকে বুঝতে পারছি যে এসটিজিটি রিক্রুটমেন্টটা কি করে করানো যায়, উনি কিন্তু স্টেপ নেবেন। কিন্তু মেইন জিনিসটা এখানে হচ্ছে ঠিক যে জিনিসটা এসটিজিটির ক্ষেত্রে উঠেছিল, সেম জিনিসটা জুনিয়র পিআই রিক্রুটমেন্টের ক্ষেত্রেও এটা উঠেছে, যে এসসির ক্ষেত্রে শুধুমাত্র 11.62% সিট রিজার্ভ দেওয়া হয়েছে, যেখানে 17% দেওয়ার কথা, এসটি ক্যাটাগরির জন্য 18টা পোস্ট, যেখানে হচ্ছে 5.98%, যেখানে হওয়ার কথা 31% সিট রিজার্ভ। তো এই গ্যাপগুলো কেন হয়েছে, কারণ একটা রিক্রুটমেন্ট অ্যাডে রিজার্ভেশন পলিসি 31%, 17% মেনটেন করতেই হবে, ঠিক আছে। সো এটারই উনি একটা এক্সপ্লেনেশন চেয়েছেন অনারেবল স্পোর্টস মিনিস্টার শ্রী টিঙ্কু রায়ের কাছে, উনি এই লেটারটা লিখেছেন, ডিপার্টমেন্ট যাতে এক্সপ্লেনেশন দেয় বা উনি যাতে ভেবে দেখেন বিষয়টার ব্যাপারে, ঠিক আছে। এটা বেশি হলে কি হতে পারে, এই লেটারে তো অবশ্যই উনি রিপ্লাই দেবেন, রিপ্লাই দিয়ে উনি বলবেন যে আমি ডিপার্টমেন্টের সাথে কথা বলছি, আই হ্যাভ রিসিভড ইউর লেটার অ্যান্ড উই আর লুকিং ইনটু দিস ম্যাটার। তারপর ডিপার্টমেন্ট হয়তো এটাতে কোনো একটা রিভাইজড নোটিশ বের করতে পারে আয়দার, আর না হলে কি হবে, রিভাইজড নোটিশ বেরোনোর আগেই হয়তো কেউ কোর্টে কেস করে দেবে, ঠিক আছে, যেটা হয় জেনারেলি, কোর্টে কেস করে দিলে কোর্ট দিয়ে দেবে স্টে অর্ডার, ঠিক আছে। স্টে অর্ডার দেওয়ার পর এখান থেকে 1-2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর এমনি নষ্ট হবে। তারপর কোর্টের কেসটা যখন রায় বেরোবে,
তারপর কোর্ট বলবে রিজার্ভেশনের রোস্টার মেনটেন করে ফ্রেশ ভ্যাকেন্সিস বের করো, 301টা পোস্টই বেরোবে, কিন্তু এক্স্যাক্টলি এসটিদের এসটি ক্যাটাগরিকে 31% দিতে হবে পোস্ট, এসসি ক্যাটাগরিকে 17%, বাকিগুলো যাবে ইউআর ক্যাটাগরির জন্য, যেখান থেকে তারপর প্রত্যেকটা ক্যাটাগরি থেকে এসটি এসসি ইউআর ক্যাটাগরি থেকে পিএইচ কাটা হবে, এক সার্ভিসম্যান কাটা হবে, ওমেন ক্যাটাগরির জন্য 33% কাটা হবে ফ্রম ইচ ক্যাটাগরি। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এটাই অর্ডার দেবে। তবে কোর্টের এই অর্ডারটা আস্তে আস্তে 1-1.5 বছর লেগে যাবে, হয়ে যাবে জুনিয়র পিআই রিক্রুটমেন্ট দিলে আবার সেম পর্যায়ে চলে গেল। ঠিক আছে, সো এটা যাতে না হয় আমরা তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, কারণ এখন যদি এটার উপরে যদি কোনো কোর্ট কেস হয়ে যায় রিক্রুটমেন্টের এগেনস্টে রিজার্ভেশন পলিসি নিয়ে, আবার কিন্তু এসটিজিটির মতো কেস হবে। আগে কিন্তু একবার ক্যান্সেল হয়েছিল পিআই 75টা পোস্ট যেটা ছিল, ঠিক আছে, 75 বা তার বেশি হয়তো ছিল, এমন করে দুবার ক্যান্সেল হয়েছে। এইবার সবগুলো মিলিয়ে একবারে বেরিয়েছে ভ্যাকেন্সি। রিসেন্টলি ক্যাবিনেটেও নভেম্বর মাসে 2024-এ অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল বেশ কিছু পিআইয়ের পোস্ট, কারণ প্রচুর পিআইয়ের পোস্ট খালি বিভিন্ন স্কুলে, ঠিক আছে, বিভিন্ন স্কুলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে। সো তোমরা যারাই ভাবছো যে কেস করবে, প্লিজ ডোন্ট ডু ইট। ডিপার্টমেন্ট থেকে এত যখন কথা হচ্ছে, আমাদের অনারেবল বুবাগ রাসি প্রদ্যুৎ কিশোর মানিক্য উনি যখন লিখেছেন অনারেবল মিনিস্টারকে, কিছুদিন ওয়েট করো, জাস্ট এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, কিছুদিন ওয়েট করে দেন ইউ ক্যান টেক দ্য স্টেপস। কারণ তোমাদের ভালোর জন্যই বলছি, তোমরা হয়তো এই চাকরিটা পাওয়ার জন্য তোমরা কেসটা করবে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে এটা এমন ডিলে হচ্ছে, তারপর আর হদিশই পাওয়া যাবে না। একবার এই কোর্ট থেকে যাবে সুপ্রিম কোর্ট, এইরকম করে কিন্তু ঘুরতে থাকবে। ঠিক আছে, আর রিজার্ভেশন পলিসিটা নিয়ে আমরা বলে দেবো নেক্সট স্লাইডে, তোমরা একটু ওয়েট করো। ঠিক আছে, দেখে রাখো আজকের সবগুলো বেঙ্গলি লিডিং নিউজ পেপার এটা নিয়ে উঠেছে। এটা একটা তোমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যেও জিনিসটা ভাইরাল হয়ে গেছে। কি লিখেছে দেখে রাখো, সংরক্ষণ নীতি লঙ্ঘন, প্রদ্যুতের হস্তক্ষেপে ঘুম ভাঙল সরকারের। সংরক্ষণ নীতি মানছে না রাজ্য সরকার। গত 5 বছর ধরে সংরক্ষণ নীতি লঙ্ঘনের দৌলতে সরকারি নিয়োগ মাঝপথে বন্ধ হচ্ছে। একমাত্র এই সংরক্ষণ নীতি অমান্য করে নিয়োগ প্রক্রিয়ার জন্য গত 3.5 বছর ধরে রাজ্যে এসটিজিটি শিক্ষক পদে নিয়োগ হচ্ছে না। এমনকি টিসিএস, টিপিএস এবং টিপিএসসির বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া আদালতে রয়েছে। ঠিক আছে, এরপরও হুঁশ ফিরল না রাজ্য সরকারের। উল্টো গত 7 ফেব্রুয়ারি জুনিয়র পিআই নিয়োগের ক্ষেত্রেও ত্রিপুরা সরকারের এসটি এসসি সংরক্ষণ নীতি পুরোপুরি লঙ্ঘন করে বিজ্ঞাপন দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। রাজ্য সরকারের এই ব্যর্থতার জন্য পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে 301টি জুনিয়র পিআই পদের নিয়োগ বাতিল হওয়ার পথে। দেখে রাখো, এখানে কিন্তু ডাইরেক্ট লিখে দিয়েছে যে এত কথা উঠছে, এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে আবার ফাইল প্রসেসিং হবে, রিজার্ভেশন পলিসি মেনটেন করে বানাবে, মিনিমাম 2 থেকে 3 মাস লাগবে, আবার সেই ডিলেটা আবার হয়ে গেল। ঠিক আছে, আবার যদি নতুন করে বেরোলে কোনো ইস্যু উঠে, এইভাবেই কিন্তু প্রত্যেকটা নিয়োগ কিন্তু ডিলে হচ্ছে। ঠিক আছে, আলটিমেটলি দেখা যাবে তারপর ফাইনালি এটা হলো, 6 মাসের মধ্যে সব নোটিফিকেশন বেরোলো, সবাই অ্যাপ্লাই করলে, তারপর পরীক্ষার ডেট দেবে না, 1-1.5 বছর পর পরীক্ষার ডেট দেবে, পরীক্ষার ডেট দিয়ে দিলে ফিজিক্যাল টেস্টের ডেট দেবে না, ইন্টারভিউর ডেট দেবে না, আলটিমেটলি দেখা যাবে 3-4 বছর পর গিয়ে সবাই অফার লেটার পাবে। সো এই প্রিসিয়াস টাইমগুলো কিন্তু বিভিন্ন ইস্যুদের জন্য কিন্তু নষ্ট হচ্ছে। ঠিক আছে, তবে জুনিয়র পিআই নিয়োগের ক্ষেত্রে এসটি এসসি সংরক্ষণ নীতি লঙ্ঘনের বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ নিলেন তিপ্রামথার সুপ্রিমো শ্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মন। শুধু তাই নয়, তার হস্তক্ষেপের পরই এক প্রকার ঘুম ভাঙল রাজ্য সরকারের। এমনকি জুনিয়র পিআই নিয়োগে সংরক্ষণ নীতি লঙ্ঘনের বিষয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের সাথে আলোচনা করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যাতে রাজ্যের যুবক যুবতীদের চাকরি হয়। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ও জুনিয়র পিআই নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নীতি সংশোধনের আশ্বাস দিয়েছেন। তবে কেন রাজ্য সরকারের প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ নীতি সংরক্ষণ নীতি লঙ্ঘন হচ্ছে, এই নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রাজ্য সরকারের এই ব্যর্থতার জন্য অধিকাংশ নিয়োগ প্রক্রিয়া আদালতে যাচ্ছে, আর আদালতে গিয়ে মুখ পুড়ছে রাজ্য সরকারের। এমনকি একটি নিয়োগ প্রক্রিয়া 5 বছরের আগে শেষ হচ্ছে না, ফলে রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি জীবন থেকে 5 থেকে 8 বছর গায়েব হচ্ছে। এরপর চাকরিতে যোগদানের পর আবার 5 বছর ফিক্সড পে স্কেলে চাকরি বাধ্যতামূলক। তাই অবসরকালীন সময়েও আর্থিকভাবে বঞ্চিত রাজ্যের বেকার, এমনকি চাকরির ফুল বেনিফিটও তারা পাচ্ছেন না। এদিকে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজ এক চিঠিতে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়কে বলেন, জুনিয়র পিআই নিয়োগে সংরক্ষণ নীতি মানা হয়নি। ত্রিপুরা সরকারের সংরক্ষণ নীতি অনুযায়ী মোট শূন্য পদের 31% আসন উপজাতি প্রার্থীদের জন্য এবং 17% এসসি প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। অবাক করার বিষয় হলো 301টি জুনিয়র পিআই নিয়োগের ক্ষেত্রে এসটি প্রার্থীদের জন্য মাত্র 18টি
51টি আসন রাখা হলো, এক্ষেত্রে মাত্র 6% সংরক্ষণ নীতি কার্যকর হলো, যদিও 31% সংরক্ষণ নীতি অনুযায়ী এসটি প্রার্থীদের শূন্যপদ হবে 93টি। ঠিক আছে, এসটিদের জন্য এখানে হওয়ার কথা কত 93। ঠিক আছে, একইভাবে এসসি প্রার্থীদের ক্ষেত্রে আইন লঙ্ঘন করে 12% সংরক্ষণ নীতি মোতাবেক 35টি শূন্যপদ রাখা হলো, অথচ ত্রিপুরা সরকারের আইন অনুযায়ী 17% সংরক্ষণ নীতি মোতাবেক এসসি প্রার্থীদের শূন্যপদ হবে 51টি, এসসিদের জন্য হবে 91 অ্যাকর্ডিং টু ত্রিপুরা গভর্নমেন্টস রিজার্ভেশন পলিসি। এসসি অ্যাক্টের 1992 রিজার্ভেশন পলিসি, যেটা 2007-এ অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এখানে হওয়ার কথা ছিল এসসিদের জন্য 91টা পোস্ট, 91 এর বদলে এসসিদের জন্য 35টা পোস্ট। এখানে হওয়ার কথা ছিল এসটিদের জন্য 93টা পোস্ট, কিন্তু এর বদলে মাত্র 18টা পোস্ট, যার জন্য এখন কিন্তু এই পিআই নিয়োগ ক্যান্সেল হওয়ার পর্যায়ে চলে এসছে। ক্যান্সেল হলেই জাস্ট বেরোলো আবার ক্যান্সেল। ঠিক আছে, ক্যান্সেল হয়ে গেল, আবার দেখবে 2 মাস কোনো খবর নেই, 2 মাস পর আবার শুরু হলো, আবার কোনো ইস্যুস আসবে, আবার দেখবে এটার পরীক্ষার ডেট দিচ্ছে না, আবার ইন্টারভিউর ডেট দিচ্ছে না। আলটিমেটলি 2027-28-এর অ্যাসেম্বলি ইলেকশনের ঠিক কিছুদিন আগে গিয়ে এগুলো শেষ হবে। নানান ইস্যুস, সবগুলো রিক্রুটমেন্ট নিয়ে এইরকম অবস্থা হচ্ছে। সো আশা করি ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত, বা বাকি যে দপ্তর রিক্রুটমেন্ট করছে ত্রিপুরায় সবগুলোতে কোনো না কোনো ইস্যু হয়ে আলটিমেটলি লস হচ্ছে ক্যান্ডিডেটদের, জীবন থেকে 5-6 বছর চলে যাচ্ছে। তারপর আছে আবার ফিক্সড পে, এই ফিক্সড পে পিরিয়ডে 5 বছর না অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয়, না হাউস রেন্ট অ্যালাওয়েন্স পাওয়া যায়, না মেডিকেল অ্যালাওয়েন্স, অনেকটা কিন্তু আর্থিক বঞ্চনা হয়, যেটা নিয়ে কিন্তু এটা একটা বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন। ঠিক আছে, প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, এভাবে রাজ্যের এসটি এবং এসসি যুবক যুবতীদের বঞ্চিত করার সুযোগ নেই। রাজ্য সরকারকে ভুল সংশোধন করে পুনরায় বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। রাজ্যের সকল স্তরের বেকার যুবক যুবতীদের স্বার্থে আমরা রাজপথে থাকব। তিনি বলেন, বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় এসব কেন হচ্ছে তা আমাদের ভাবা উচিত, বেকার স্বার্থে ভুল সংশোধন করতে হবে। এটা খুব ভালো স্টেপ নিয়েছেন আমাদের অনারেবল বুবাগ্রাসি প্রদ্যুৎ কিশোর মানিক্য। কিন্তু এখানে আশা করি যারা এই বিজ্ঞাপন বের করেন ওনারা নিশ্চয়ই জানেন যে একটা রিজার্ভেশন পলিসি মেনটেন করতে হবে, যেখানে 31% ফর এসটি, 17% ফর এসসি, বাকি 48% ফর ইউআর, যেটার মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে 33% ফর ওমেনদের জন্য রিজার্ভ। তাছাড়া পিএইচ আর এক্স সার্ভিসম্যানদের জন্য 2, 3 এমন করে পোস্ট রিজার্ভড আছে। সেগুলো তো ক্যাটাগরি ওয়াইজ ভাগ হয়। আমরা যখন জানি, তোমরা যখন এক্সপিরিয়েন্স জানো, ওনারা কেন এইভাবে বারবার ভুলগুলো করেন আমরা বুঝি না। দেখা যাক এটার কি আপডেট আসে, তবে এটা সংশোধন হবে এতটুকু আমরা বলছি, কিন্তু সংশোধন হয়ে রিভাইজ ডেটটা বেরোতে ফাইল প্রসেসিং হয়ে আবার কতদিন লাগবে সেটাই কিন্তু একটা দেখার বিষয়। আমরা তোমাদের বলে দেই, জুনিয়র পিআই এর নোটস তোমরা আমাদের কাছে চাইছো, এখনো রেডি হয়নি। নন জব ওরিয়েন্টেড পার্টটা পেয়ে যাবে, যেমন জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, এগুলো পেয়ে যাবে। কিন্তু এই যে গেমস অ্যান্ড স্পোর্টসের পার্টটা নোটস আমরা রেডি করছি, তোমরা 10-15 দিনের মধ্যে আমরা তোমাদের আপডেট দিয়ে দেবো। ফুল নোটস তোমরা পেয়ে যাবে ফর দ্য জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর গ্রুপ সি এক্সাম। ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট। এটা সংক্রান্ত কোনো আপডেট আসলে আমরা সবার প্রথম তোমাদের এই চ্যানেল জানিয়ে দেবো। তোমরা কিন্তু প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, এইবার আমরা চলে যাই ত্রিপুরার যে সংরক্ষণের যে নিয়ম নীতি আছে, যে জিনিসটা মানা হয়নি এই নিয়োগে। তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা গুগলেই পেয়ে যাবে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, দ্য ত্রিপুরা শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস রিজার্ভেশন রুলস 1992 অ্যাজ অ্যামেন্ডেড আপ টু মে 2007। এটা অনেক বড় পিডিএফ, এটার পিডিএফটা বললাম না, কিন্তু তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট ডিটেলস জেনে রাখা উচিত, যেহেতু ইউ আর গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। ঠিক আছে, প্রথম জিনিস তোমরা কি জানবে, দেখো ত্রিপুরা রিজার্ভেশন ক্রাইটেরিয়াটা আমরা একদম ক্লিয়ার করে দেই। ত্রিপুরাতে পার্সেন্টেজ অফ পোস্ট, টোটাল পোস্ট যদি 100 হয়, তার মধ্যে অ্যাকর্ডিং টু দ্য রিজার্ভেশন পলিসি 31টা সিট থাকবে এসটির জন্য, এসসি ক্যাটাগরির জন্য থাকবে 17টা সিট, মানে 31% আর 17%। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক এসটি, এসসি, ইউআর। তারপর আসছে কি সাব ক্যাটাগরির গুলো, তারপর আসছে সাব, মানে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে ওমেনদের জন্য কেটে নেওয়া হবে একটা পার্সেন্টেজ 33%, পিএইচ ক্যাটাগরির জন্য ওই ক্যাটাগরি থেকে কেটে নেওয়া হবে, এক্স সার্ভিসম্যানদের ওই ক্যাটাগরি থেকে কেটে নেওয়া হবে। বেসিক হচ্ছে কি এসটি, এসসি আর ইউআর। এখানে কিন্তু ওবিসি আর ইডব্লিউএস রিজার্ভেশন কিন্তু ত্রিপুরায় নেই। সো সিট রিজার্ভড ফর পিএইচ ক্যাটাগরি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির জন্য ত্রিপুরাতে প্রত্যেকটা নিয়োগে 3% করে সিট রিজার্ভ ফ্রম ইচ ক্যাটাগরি। ঠিক আছে, এক্স সার্ভিসম্যানদের জন্য 2% সিট রিজার্ভ ফর ইচ ক্যাটাগরি। সো টোটাল এগুলো বাদ দিয়ে ওভারঅল যদি ব্রডার সিনারিওটা আমরা দেখি, এসটি, এসসিদের রিজার্ভেশন মিলিয়ে আউট অফ 100 পোস্ট আমরা বলতে পারি 48% পোস্ট আর রিজার্ভ, কারণ 31 + 17।
ঠিক আছে, আমরা পিএইচ, এক্স সার্ভিসম্যান, ওমেন রিজার্ভেশন বাদ দিলাম। সো এটা থেকে আমরা কি বুঝতে পারি, যদি এসটি এসসির জন্য যদি 48% যদি পোস্ট রিজার্ভ হয়, বাকিগুলো নিশ্চয়ই আছে জেনারেল ক্যাটাগরির জন্য। কিন্তু রিসেন্টলি আবার ওমেন রিজার্ভেশনও দিয়েছে, মহিলাদের জন্য রিজার্ভেশন দিয়েছে। 33% সিট প্রত্যেকটা একটা ক্যাটাগরি থেকে কেটে নেওয়া হবে, শুধুমাত্র ইউআর থেকে না, ইউআর থেকেও কাটা হবে, এসটি থেকেও কাটা হবে, এসসি থেকেও কাটা হবে। দেখো ত্রিপুরার মধ্যে এই 3টে ক্যাটাগরি হচ্ছে মেইন। তারপর আসছে এগুলোর প্রত্যেকটা থেকে পিএইচ, এক্স সার্ভিসম্যান আর ওমেনদের ভ্যাকেন্সি কিন্তু পার্সেন্টেজ রিজার্ভেশন কিন্তু কেটে নেওয়া হয় প্রত্যেকটা থেকে সিটের সংখ্যা। ঠিক আছে, পিএইচ আর এক্স সার্ভিসম্যান মিলিয়ে পিএইচদের জন্য 3% সিট রিজার্ভ, এক্স সার্ভিসম্যানদের জন্য 2% সিট রিজার্ভ, টোটাল 5% সিট কিন্তু রিজার্ভ ফ্রম ইচ ক্যাটাগরি সেপারেটলি। সো আমরা ধরো 100টা পোস্ট টোটাল বেরিয়েছে কোনো চাকরিতে, তো সেই অনুযায়ী এসটি এসসি আর ইউআর ক্যাটাগরি যদি আমরা বেসিক ধরি, তো আমরা বলতে পারি 52টা সিট রিজার্ভ জেনারেলদের জন্য। ঠিক আছে, মানে সেটার মধ্যে মহিলারাও পড়ে। এইবার আরেকটা ইস্যু হচ্ছে, মহিলা যেই জেনারেলদের জন্য যে 52টা সিট আছে, সেখান থেকে 33% সিট চলে যাবে মহিলাদের জন্য, ইউআর ওমেনদের জন্য, জেনারেল ওমেনদের জন্য 17টা সিট। এই 17টা সিট যে গেল 52টা সিট থেকে, সেটা কিন্তু অন্য কেউ কিন্তু নিতে পারবে না, শুধুমাত্র ইউআর ওমেনরাই কিন্তু ফিল করবে। ঠিক আছে, তারপর পিএইচ আর এক্স সার্ভিসম্যান মিলিয়ে হচ্ছে 5%, মানে 3টে সিট চলে গেল 52 থেকে। সো কত রইল 52, ঠিক আছে, -17 + 3, 52 - 17 + 3। সো তোমরা বলতে পারো সবগুলো মিলিয়ে এগুলো যদি বাদ দেই, ইউআর মেল জেনারেল ক্যাটাগরির যারা মেল ক্যান্ডিডেটস আছে, পুরুষ যারা ক্যান্ডিডেটস আছে, ওদের জন্য ওভারঅল মেইন ক্যাটাগরি প্লাস সাব ক্যাটাগরি মিলিয়ে 100টা পোস্টের মধ্যে মাত্র 32টা সিটে ওরা পরীক্ষা দিতে পারবে, হুইচ ইজ দ্য বিগেস্ট মানে ইস্যু উইথ দিস রিজার্ভেশন পলিসি। কারণ দেখো, ইউআর মেলের যে 32টা পোস্ট, এটার মধ্যেও আবার এসটি এসসি, এক্স সার্ভিসম্যান, পিএইচ ওরা এসে ঢুকে যেতে পারবে, মহিলা ক্যান্ডিডেটসরাও ঢুকে যেতে পারবে। কিন্তু এসটি এসসি যে পুরুষরা আছে, এদের পোস্টে কিন্তু আবার ইউআররা গিয়ে ঢুকতে পারছে না। সো বেসিক্যালি ইউআর মেলদের জন্য যে 32টা পোস্ট, আর সবচেয়ে বেশি ক্যান্ডিডেট হয় ইউআর মেল, সবচেয়ে বেশি যেখানে আছে এদের জন্যই কিন্তু এখানে সিট কম। ঠিক আছে, দিস ইস্যু ইজ ডিফারেন্ট, আমরা ইস্যুটা তুলতে চাই না, কিন্তু আমরা মনে করি ইউআর মেলদের জন্য প্রত্যেকটা রিক্রুটমেন্টে আরেকটু সিট বাড়ানো দরকার। কেন? কারণ এই যে ইউআর মেল যে বলছি, এটা কিন্তু কোনো ক্যাটাগরি না, ওদের জন্য রিজার্ভ না, এটা ওপেন ক্যাটাগরি। মানে ইউআর মেলরা এগুলোতেই পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দিয়ে যদি ওদের থেকে অন্য ক্যাটাগরির কেউ বেশি পেয়ে যায়, ও রিজার্ভেশন এই রুলসে আছে ত্রিপুরা সরকারের, যদি মার্কসে বেশি হয়, ওকে কিন্তু এসটি এসসি রিজার্ভেশনের আগে যদি জেনারেলের কাট অফ ক্লিয়ার করে নেয়, জেনারেলের সিটটা কিন্তু দিতে হবে। তার মানে সেখান থেকেও ইউআর মেলের সিট চলে গেল রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের কাছে। ঠিক আছে, কিন্তু অপোজিটটা কিন্তু আবার হয় না। সো দিস ইজ দ্য বিগেস্ট ইস্যু। আর ইস্যু কেন? কারণ অন্যান্য সবগুলো থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হয় ইউআর মেল, ক্যান্ডিডেটের সংখ্যা বেশি, সিটের পার্সেন্টেজ কম। সো এটাই হচ্ছে মেইন ইস্যু। আগে ছিল জেনারেলদের জন্য, যেটা ওমেন রিজার্ভেশন ছিল না, তো অনেকগুলো পোস্ট থেকে যেত ফর ইউআর মেল, সেটাও আবার অন্যরা এসে এই পোস্টগুলোর মধ্যে মার্কস বেশি থাকলে অবশ্যই ওরা পেতে পারবে অ্যাকর্ডিং টু দ্য রিজার্ভেশন রুলস। কিন্তু এখানে কথা হচ্ছে, এখন যেহেতু ওমেন রিজার্ভেশন হয়ে গেছে, সো সেটা থেকেও 33% কাট আউট। এই 33% যে 17টা সিট যে 52টা থেকে চলে গেল, এটাতে কিন্তু ইউআর মেলরা মার্কস বেশি থাকলেও ঢুকতে পারবে না। দিস ইজ রিজার্ভ ফর ওমেন, সিল্ড ফর ওমেন। ঠিক আছে, সেটাই হচ্ছে বিগেস্ট ডিফারেন্স। এগুলো মনে রাখতে হবে। সমস্ত রিক্রুটমেন্ট যেগুলো হয় ত্রিপুরায়, এই সবগুলো কিন্তু এই পলিসি মেনেই কিন্তু হয়। সো আশা করি বুঝতে পেরেছো। এবার এই যে পিআই রিক্রুটমেন্টে এই দুটোই ফলো করা হয়নি। এসটিদের জন্য 31% সিট রিজার্ভ, এসসিদের জন্য 17% সিট রিজার্ভ। দেখা যাক কি করে ডিপার্টমেন্ট। তবে তোমরা এই স্লাইডটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পুরো রিজার্ভেশন পলিসি কি করে মেনটেন হয় ইন কেস অফ রিক্রুটমেন্টস, গভর্নমেন্ট জব রিক্রুটমেন্টস অফ ত্রিপুরা, সবগুলো আমরা বলে দিলাম। সব রিক্রুটমেন্ট এই রিজার্ভেশন পলিসির এই পার্সেন্টেজগুলো মেনেই কিন্তু নেওয়া হয়। মেইন হচ্ছে এসটি এসসি ইউআর, তার থেকে সাব ক্যাটাগরি আছে পিএইচ ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, ওমেন ক্যাটাগরি। ফ্রম ইচ মেইন ক্যাটাগরির যেই ক্যাটাগরিগুলো আছে ওখান থেকে কেটে নেওয়া হয় এই পার্সেন্টেজগুলো, 3%, 2% আর 33%। ঠিক আছে, তোমাদের ভালো করে কিন্তু এগুলো মনে রাখতে হবে। এইবার আমরা নেক্সট আপনারা যারা সরকারি কর্মচারীরা আছেন, আপনারা আমাদের
ম্যাক্সিমাম ভিডিওতে কমেন্ট করছেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন যে 8th পে কমিশন, অষ্টম পে কমিশন সংক্রান্ত আমাদের কাছে কি লেটেস্ট আপডেট আছে। লেটেস্ট আপডেট হচ্ছে আজকে হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2025, আজকেই 8th পে কমিশনের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। 8th পে কমিশনের ব্যাপারে বলার আগে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকে থেকে 2 সপ্তাহ আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখুন আমরা লিখে রেখেছি ত্রিপুরার কর্মচারীরা পাবে 8% ডিএ 8th পে কমিশন, কত বেতন বাড়বে। এই ভিডিওটাতে 44 মিনিট 6 সেকেন্ডের ভিডিও, পুরো ডিটেলস আমরা ফিটমেন্ট ফ্যাক্টর কি, ঠিক আছে, তারপর বেসিক প্লাস ডিএ মার্জ হয়ে তারপর কি করে পে কমিশনটা ডিসাইড হয়, পে কমিশনের স্যালারি বাড়ানোর আগে কি কি ফ্যাক্টরস দেখা হয়, সব কিছু একদম ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছি। অলরেডি 24,000 মানুষ এটা দেখেছে, ওদের নলেজ বেড়েছে। আপনারাও গিয়ে দেখবেন, ভিডিওর থাম্বনেলটা দিয়ে রাখলাম, প্লাস ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স, এই লিঙ্ক টাইটেলটা ক্লিক করে দেখবেন কতগুলো লেখা, ওটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স, ওখানে ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে এই ভিডিওটা আমরা দিয়ে রেখেছি। ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। পুরো 8th পে কমিশন বা পে কমিশনগুলোতে কি করে স্যালারি বর্ধিত টাকাটা ক্যালকুলেট হয় আপনাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই দেখবেন এই ভিডিওটা। সো ওটা যারা আপনারা দেখেছেন আপনাদের নিশ্চয় আইডিয়া হয়ে গেছে 8th পে কমিশন কি আর কতটুকু আন্দাজ, আমরা সেটাও বলে দিচ্ছি কতটুকু হতে পারে 8th পে কমিশনের স্যালারি ইনক্রিজ। অনেকে বলছে 2.5, 2.4, কোনোদিনও এটা হবে না। কেন হবে না সেটাই আমরা এই ভিডিওতে বলে দিয়েছিলাম আজকে থেকে 2 সপ্তাহ আগে। এইবার আপনারা জিজ্ঞেস করছেন যে 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন যে করবে কেন্দ্রীয় সরকার, আমরা কিন্তু বলে দেই 2026-এর জানুয়ারি থেকে কিন্তু নাও হতে পারে পে কমিশন, কারণ পে কমিশন হওয়ার চান্স হচ্ছে April 1, 2026, 2026-এর এপ্রিল মাসের 1 তারিখ থেকে পে কমিশন ইমপ্লিমেন্ট হতে পারে ফর 50 লাখ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন ইন্ডিয়া। জানুয়ারি মাসে হবে না কেন? কারণ যেই কমিটিটা হবে 8th পে কমিশনের, কমিটির চেয়ারম্যান প্লাস মেম্বার যারা হবেন ওনাদের কি এখনো অ্যাপয়েন্টমেন্ট করা হয়নি, ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে। 1 বছর লাগবে ওনাদের রিপোর্ট সাবমিট করতে। যদি ফেব্রুয়ারিতেই অ্যাপয়েন্টমেন্ট করা হয়, মার্চের থেকে ওনারা কাজ শুরু করে, আগামী মার্চ তো এমনিই হয়ে যাবে। সো আমরা টার্গেট ধরছি 1 এপ্রিল 2026 থেকে 8th পে কমিশনের রিকমেন্ডেশনগুলো গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে সমস্ত কর্মচারীদের জন্য লাগু করে দেবেন, ঠিক আছে। এরই মাঝে লাস্ট ভিডিওর থেকে এখন পর্যন্ত, মানে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত, আজকে ডেট পর্যন্ত 2025 10ই ফেব্রুয়ারি কি আপডেট আছে 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন নিয়ে আমরা এটা বলে দিচ্ছি, ঠিক আছে। এর আগে একটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার। কি বলেছি? একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং যেটাকে বলা হয় ডিওপিটি, আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার যেটাকে বলা হয় ডিওই। ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার কাজ করে আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এর কি রিলেশন পে কমিশন ইমপ্লিমেন্টেশনের সাথে সেটা আমরা বলে দেবো, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ওনারা কিন্তু কাজ করে, ওনারা কিন্তু যেই প্রসেসটা হয় পে কমিশন ইমপ্লিমেন্টেশনে সেটাকে ফাইনালাইজ করা, সেটাকে সেট আপ করা, ঠিক আছে, পে কমিশনের প্রসেসটাকে, সেটা কিন্তু ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই কিন্তু দায়িত্ব, ঠিক আছে। ওনারা কিন্তু ইনস্ট্রাকশনও দেন পে রিলেটেড ম্যাটার্স নিয়ে ফর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, ঠিক আছে। মানে এই ডিওপিটি ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং যতদিন পর্যন্ত রিকমেন্ডেশনটা ফাইনালাইজ না হয় সেটা সংক্রান্ত যা যা ইনস্ট্রাকশনস দেওয়া, যা যা করণীয় সেটার কাজ হচ্ছে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। ওনারা কিন্তু সাজেশনও চাইতে পারেন জেসিএম সাইট থেকে, ন্যাশনাল কাউন্সিল জেসিএম সাইট, সেটাও আমরা বলবো সেটা কি, ঠিক আছে। তারপর ওনারা ইনস্ট্রাকশনও দিতে পারেন, পে স্কেল ওনারা রিভিউ করতে পারেন, সব কিছু ওনারা করতে পারেন, ওনারা রেডি করে দেবেন। তারপর ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার ফিনান্স ডিপার্টমেন্ট ওটা ইমপ্লিমেন্ট করবে ফর অল দ্য এমপ্লয়িজ, বুঝতে পেরেছেন। সো এইবার আমরা চলে যাচ্ছি কি আপডেট আছে। আপডেটটা হচ্ছে আজকেই মিটিং আছে 10ই ফেব্রুয়ারি 2025 বিটুইন অফিসার্স ফ্রম ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং আর স্ট্যান্ডিং কমিটি স্টাফ সাইড অফ ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম। ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম, এই যে ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম মানে হচ্ছে কি জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি। এটা আমরা অলরেডি আগের ভিডিওতে বলেছি, যারা দেখেছেন আপনারা জানেন। এটা হচ্ছে বেসিক্যালি একটা মিডল বডি, মিডল ম্যান তোমরা বলতে পারো, বা আপনারা বলতে পারেন মিডল ম্যান। যখন পে কমিশন মানে পে কমিশন ইমপ্লিমেন্টেশন করার কথা গভর্নমেন্ট ভাবে, তখন এমপ্লয়ীদের জিনিসগুলো জানতে হবে ওনাদের, ঠিক আছে। এই যে এমপ্লয়ি আর গভর্নমেন্টের মাঝখানে যে ব্রিজটা তৈরি করে দেয়
এদের মাঝে যাতে কমিউনিকেশন হয়, এমপ্লয়ীদের কি ইচ্ছা সেটাও যাতে গভর্নমেন্ট জানতে পারে বিফোর ফাইনালাইজিং বা বিফোর মানে কি বলবো টেলিং দেয়ার ডিসিশন বা ইমপ্লিমেন্টিং দেয়ার ডিসিশন, সেটার কাজই করে এই ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, যেখানে গভর্নমেন্ট যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ওনাদেরও প্রতিনিধিরা থাকেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রতিনিধিরাও কিন্তু থাকেন। ঠিক আছে, ওনারা কিন্তু বিভিন্ন যে টার্মস অফ রেফারেন্স TOR যেগুলো ঠিক হবে ফর ইমপ্লিমেন্টেশন অফ 8th পে কমিশন, ঠিক আছে, পে স্ট্রাকচার যদি চেঞ্জ করার কোনো কিছু সাজেশন দিতে হয় গভর্নমেন্টকে, ঠিক আছে, যাতে করে গভর্নমেন্ট এমপ্লয়িজদের যাতে বেনিফিট হয়, গভর্নমেন্ট এমপ্লয়িজদের আর্থিক দিকটা দেখার, সে আর্থিক দিকের বিবেচনা করে গভর্নমেন্টকে বলার যে এটা আমরা চাই, এটা হলে ভালো হবে, সেটাই হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, হুইচ ইজ এ মিডল বডি বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড দ্য এমপ্লয়িজ। ঠিক আছে, সো অ্যাজ পার রিপোর্টস কিছু যে মিডিয়া প্ল্যাটফর্মস আছে, নিউজ মিডিয়া, ওনাদেরকে যেই একজন মানুষ আছেন ওনার নাম হচ্ছে M রাঘাভাইয়া, উনি হচ্ছেন স্টাফ সাইড লিডার অফ NCJCM মানে জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি। ঠিক আছে, মিটিং আছে বিটুইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং আর এই যে ন্যাশনাল কাউন্সিল অফ JCM মানে এমপ্লয়িজদের প্রতিনিধি আর গভর্নমেন্টের প্রতিনিধিদের মধ্যে একটা মিটিং আছে, যেটা আজকে হবে 10ই ফেব্রুয়ারি 2025-এ নিউ দিল্লিতে। সেখানে এমপ্লয়িজরা কি চায় সেটা গভর্নমেন্ট জানতে চাইবে। অ্যাজ পার রিপোর্টস শ্রী M রাঘাভাইয়া যিনি আছেন উনি হচ্ছেন স্টাফ সাইডের লিডার। উনি কিন্তু বলেছেন যে গভর্নমেন্টকে ওনারা অ্যাটলিস্ট ফিটমেন্ট ফ্যাক্টর যাতে 8th পে কমিশনে অ্যাটলিস্ট 2 যাতে ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয় সেটার জন্য ওনারা চেষ্টা করবেন। আর উনি এটাও বলেছেন যে গভর্নমেন্ট ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু অ্যাপ্রুভ করতে পারে ইন দ্য 8th পে কমিশন ইন বিটুইন 1.92 টু 2.08। যদি এরকম হয় ইট উইল বি এ গেম চেঞ্জার, কারণ প্রচুর স্যালারি বেড়ে যাবে বেসিক প্লাস ডিএ মার্জ করে, কারণ ডিএ কিন্তু অলরেডি 53%, আবার ফেব্রুয়ারি মাসের এন্ডে 3% ডিএ দেবে, 3% ডিএ দেওয়া হবে। এটা একটা পাক্কা নিউজ সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের, তোমরা দেখে নিও বিভিন্ন জায়গায় জিনিসটা চলেও এসছে নিউজ প্ল্যাটফর্মসে। ঠিক আছে, 3% দিয়ে ফেব্রুয়ারি মাসের এন্ডে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবে। তখন ত্রিপুরার সাথে ডিফারেন্স হয়ে যাবে 33%। এবার ত্রিপুরাতে ডিএ দিয়েছে নভেম্বর মাসে, আবার কবে দেবে ওনারা এবার চিন্তা করছেন অ্যাটলিস্ট 2টো ডিএ দেওয়ার মধ্যে 6 মাসের ফারাক থাকতে হবে। এটা কি ইস্যু হতে পারে নাকি অন্য কোনো ইস্যু? ত্রিপুরাতে কবে দেবে এখন পর্যন্ত কোনো সলিড আপডেট নেই, তবে এই বছর 10 থেকে 12% দিয়ে কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে ত্রিপুরায়। ঠিক আছে, সো যদি গভর্নমেন্ট 1.92 থেকে 2.08 এর মধ্যে ফিটমেন্ট ফ্যাক্টরটা রাখে 8th পে কমিশনে, তখন কি হতে পারে সেটা আমরা দেখব। এরই মধ্যে সুভাষ চন্দ্র গর্গ যিনি হচ্ছেন ফর্মার ফিনান্স সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উনিও কিন্তু নিউজ চ্যানেলকে, একটা রেপুটেড নিউজ চ্যানেলকে উনি বলেছেন যে গভর্নমেন্ট কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর দিতে পারে ইন দ্য 8th পে কমিশন ইন বিটুইন 1.92 থেকে 2.08। ঠিক আছে, আজকে যে মিটিং আছে মানে 10ই ফেব্রুয়ারি, সেখানে বিভিন্ন ডিমান্ডস যেগুলো আছে স্টাফ সাইড থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের সাইড থেকে, সেই সমস্ত ডিমান্ডসগুলো লিডার্সরা মানে ইন ফ্রন্ট অফ দ্য অফিসার্স ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনাদের সামনে ওনারা তুলে ধরবেন। ঠিক আছে, ওনাদের মেইন ডিমান্ড হবে ফিটমেন্ট ফ্যাক্টর অ্যাটলিস্ট যাতে 2 করা হয়। ঠিক আছে, আর বিভিন্ন জিনিস পেনশন যাতে বৃদ্ধি করা হয়, অনেক কিছু আছে এখানে। ঠিক আছে, তবে আমরা দেখে নেই মিনিমাম গভর্নমেন্ট যদি 1.92 ফিটমেন্ট ফ্যাক্টর দেয় 8th পে কমিশনে, তাহলে 8th পে কমিশনের আওতায় মিনিমাম যে বেসিক পে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য একটা পিয়ন পোস্টে, যেটা সবচেয়ে নিচু স্তরের পোস্ট, যেটা আমরা এই ভিডিওতে বুঝিয়েছি, সেটা ওনাদের বেসিক জাম্প করে যাবে 18,000 টাকা থেকে 34,560। মিনিমাম পেনশন 9,000 টাকা থেকে জাম্প করে হবে 17,280, বা আমরা ধরলাম যদি 2ও দিয়ে দেয় 8th পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর, তাহলে কিন্তু মিনিমাম বেসিক হবে 36,000, 18,000 থেকে 36,000 ডাবল, তাহলে হয়ে যাবে 100% স্যালারি ইনক্রিজ। তবে যেটা ইনপুট জানা যাচ্ছে ম্যাক্সিমাম যে নিউজ মিডিয়া হাউসেস আছে ওনারা যে ইন্টারভিউ নিচ্ছেন বিভিন্ন ইম্পর্টেন্ট অফিসিয়ালসদের বা ফর্মার অফিসারদের, ওনারা কিন্তু বলছেন 1.92 থেকে 2.08 এর মধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর দিতে পারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য 8th পে কমিশন। ঠিক আছে,
এইবার এই ফিটমেন্ট ফ্যাক্টরের সাথে বেসিক ডিএ মার্চ করে কি করে ক্যালকুলেশন হয় এটা দেখার জন্য আপনাদের এই ভিডিওটা দেখতে হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে এক্ষুনি আপনারা দেখে নিন, পুরো কনসেপ্ট আপনাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো আজকের এই মিটিংটার পরে আমরা খবর নেওয়ার চেষ্টা করব, বিভিন্ন যে ওয়েব পোর্টালস আছে বা বিভিন্ন নিউজ চ্যানেল আছে ওখানে আমরা নিউজ দেখব, দেখে আপনাদের ইজি ভাষায় বুঝিয়ে দেবো যে আজকের মিটিংয়ের আউটকাম কি বেরোলো। এগুলো বিভিন্ন কনফিডেন্সিয়াল ম্যাটার্স, তো দেখা যাক, যাই বেরোবে আমরা আগামী 1-2 দিনের মধ্যে আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু ক্লিক করে রাখতে আপনারা ভুলবেন না। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এগুলো হচ্ছে লেটেস্ট আপডেট রিগার্ডিং 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, এইবার ত্রিপুরাতে কি চলছে, আপনারা অনেকেই ত্রিপুরা সরকারি কর্মচারীরা দেখছেন আমাদেরকে, ত্রিপুরাতে সমস্ত কিছু নিয়ে ইস্যুস চলছে। একটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, মহার্ঘ ভাতা, সেটা 53% হয়ে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের 23%-এর ফরাক, সেটা যাতে তাড়াতাড়ি ক্লিয়ার করে দেওয়া হয় বিফোর ইমপ্লিমেন্টেশন। সেন্ট্রাল গভর্নমেন্ট 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন করার আগে বা 15th ফিনান্স কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই যাতে ইমপ্লিমেন্টেশন করে, সেটার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সভা চলছে, ডিসকাশন চলছে। তোমরা দেখতে পাচ্ছ বা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নিউজ পেপার ক্লিপিংস, এখানে যেই বিভিন্ন ইস্যুসগুলো নিয়ে রিসেন্টলি যে পেপারে উঠেছে, যেমন স্থায়ী চাকরির দাবিতে পথে নামার প্রস্তুতিতে রেগা কর্মীরা, চুক্তিবদ্ধ অনিয়মিতদের সভা, স্থায়ী কর্মী ছাড়াই চলছে 2 TSR ব্যাটালিয়ন, অনিয়মিত কর্মচারীদের প্রতি অবিচার হচ্ছে রাজ্যে, কর্মচারীদের স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামছে সমন্বয় কমিটি, ইত্যাদি বিভিন্ন আর্টিকেল প্রত্যেকটা লিডিং নিউজ পেপারে, বেঙ্গলি নিউজ পেপারে আপনারা কিন্তু দেখতে পারবেন। এইবার ত্রিপুরাতে মেইন ইস্যু চলছে, একটা হচ্ছে 23% বকেয়া ডিএ, আরেকটা ইস্যু উঠে আসছে ফিক্সড পে। আপনারা অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছিলেন যে একটা নিউজ এসছে নাকি অক্টোবর মাসে নাকি ফিক্সড পে উঠে যাবে ত্রিপুরা থেকে। আমাদের কাছে এখনো এটা নিয়ে কোনো আপডেট নেই, কারণ ফিক্সড পে উঠে গেলে অনেক আর্থিক বার্ডেন চলে আসবে, হঠাৎ একটা লোড চলে আসবে গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে, সেটা অ্যাটলিস্ট 15th ফিনান্স কমিশন থাকাকালীন সম্ভব না, কারণ বাজেট অলরেডি মানে প্রিপারেশন চলছে ফাইনাল ফেজে। ত্রিপুরার বাজেট মার্চ মাসের ফার্স্ট উইকে কিন্তু পেশ হয়ে যাবে। যদি বাজেটে কোনো আভাস পাওয়া যায়, মেবি আগামী বছর 16th ফিনান্স কমিশন যখন ইমপ্লিমেন্ট হবে, মেম্বারসদের কাছে ওনাদের যদি কোনো ডিমান্ডস, ওনাদের যদি কোনো মানে এম থাকে গভর্নমেন্ট অফ ত্রিপুরার, অবশ্যই ওনারা 16th ফিনান্স কমিশনের মেম্বারসরা, যারা 29শে জানুয়ারি ত্রিপুরা এসেছিলেন, 1 ফেব্রুয়ারি পর্যন্ত ছিলেন, ওনাদের কাছে বর্ধিত টাকা ওনারা চেয়েছেন। ওনাদের প্ল্যান আছে ফিক্সড পেকে নিয়মিত করার, তার এই রিজনটা দেখিয়ে, কিন্তু সেটা কিন্তু কিছু এখন পর্যন্ত জানা যায়নি যে আদৌ ফিক্সড পের কথা কিছু ওনারা তুলেছেন কি না। ঠিক আছে, তাছাড়া হচ্ছে 8th পে কমিশন, ত্রিপুরাতে অবশ্যই 8th পে কমিশন ইমপ্লিমেন্ট হবে। আমাদের অনারেবল সিএম উনি বলেছেন যে ওনারা কিন্তু 8th পে কমিশন ইমপ্লিমেন্ট করবে, সেটার জন্য কিন্তু বর্ধিত টাকা কিন্তু চেয়েছেন ফ্রম দ্য মেম্বার্স অফ দ্য 16th ফিনান্স কমিশন। ঠিক আছে, তাছাড়া আপনারা আমাদের অনেকে বলছেন যে অ্যাডহক প্রমোশন, এবার অ্যাডহক প্রমোশন নিয়ে ত্রিপুরা একটা বিরাট ইস্যু চলছে। হচ্ছে কি ইস্যুটা, অ্যাডহক প্রমোশনে যারা রিটায়ারমেন্টে যাচ্ছে, এনারা এই অ্যাডহক প্রমোশনের যে পোস্ট পেয়েছিলেন সেটার 50% বেসিক পেনশনে পাচ্ছেন না, ওনারা পাচ্ছেন লাস্ট যে রেগুলার পোস্টে বেসিক। স্টেট গভর্নমেন্ট যখন অ্যাকাউন্ট জেনারেল অফ ইন্ডিয়া বা এজি অফিসের কাছে পাঠিয়েছে ফাইল, এজি অফিস কিন্তু ক্লিয়ারলি ডিনাই করেছে, ওনারা কিন্তু রাজি হয়নি। কি রাজি হয়নি? এজি অফিস বলে দিয়েছে এটা রুলসেই নেই যে রেগুলার পোস্ট ছাড়া অ্যাডহক পোস্টের 50% বেসিক আমরা পেনশন দিতে পারবো। এইবার তার জন্য সবার মধ্যে কিন্তু একটা বড় ইস্যু হয়ে গেছে এটা অ্যাডহক প্রমোশনটা। আবার কথা হচ্ছে অনেকেই আবার প্রমোশনের জন্য এলিজিবল হচ্ছে, কিন্তু একটা কথা আমরা বলে রাখি, সুপ্রিম কোর্টে যে প্রমোশনের কেসটা চলছে ত্রিপুরার সরকারি কর্মচারীদের, যার জন্য প্রমোশন আটকে আছে, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনোদিন বলা হয়নি, বা ত্রিপুরা হাইকোর্টেও যখন চলছিল কোনোদিন বলা হয়নি যে প্রমোশন আটকে রাখুন, এই রকম কিন্তু কোনোদিন বলা হয়নি। প্রমোশন আটকানোর কোনো স্টে অর্ডারও কিন্তু দেওয়া হয়নি। সো অ্যাডহক প্রমোশন একবার দেওয়া হয়েছে। সো এটা নিয়ে আমাদের অনারেবল সিএম বিভিন্ন ল এক্সপার্টদের সাথে উনি কথাও বলছেন, কিছুদিন আগে বড় একটা মিটিংও হয়েছে। অ্যাডহক প্রমোশন নিয়ে হয়তো কিছু একটা ডিসিশন হতে পারে, কারণ এটা একটা বার্নিং ইস্যু হয়ে গেছে। অনেক রিটায়ারমেন্টে গেছে, আপনারা রিটায়ারমেন্টে গেছেন কর্মচারীরা, যারা নাকি অ্যাডহক প্রমোশনের পোস্টের বর্ধিত যেই পেনশনের যে স্যালারিটা পেতেন লাস্ট বেসিক, সেটার 50% আপনারা পাচ্ছেন না, পাচ্ছেন আগের পোস্টের। তাহলে প্রমোশনে গিয়ে কি লাভ হলো? এটাই হচ্ছে আপনাদের কোশ্চেন। সো দেখা যাক এটা নিয়ে কোনো কিছু হয় কিনা, সিদ্ধান্ত অবশ্যই আমাদের অনারেবল সিএম ভালো কিছু করবেন। তাছাড়া ফিক্সড পে বা যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজদের নিয়মিতকরণ ইস্যু নিয়েও একটা এখানে কথা উঠছে বা ডিমান্ডস উঠছে, সেটা নিয়ে কোনো আপডেট আমাদের কাছে নেই। তবে ত্রিপুরাতে ডিআরএস অ্যালাওয়েন্স এই বছর 10 থেকে 12% দিতে পারে বলে আমাদের কাছে খবর আছে। ঠিক আছে,
সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সরকারি কর্মচারী সংক্রান্ত কি কি আপডেটস আমরা চলছে এখন রিসেন্টলি ইন দ্য মার্কেট সবকিছু আমরা বলে দিলাম। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এই সংক্রান্ত সমস্ত আপডেট সবার প্রথম আপনারা জেনুইন আপডেট আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। আর ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের কলিগস, ঠিক আছে, বা আপনাদের ফ্রেন্ডস রিলেটিভ সবাইকে ভিডিওর ইউজফুল ইনফরমেশনগুলো আপনারা জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। ঠিক আছে, এইবার নেক্সট দেখে রাখো তোমাদের সকল জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টস, স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টস, জেল পুলিশ অ্যাসপিরেন্টস আর ফায়ার সার্ভিসের অ্যাসপিরেন্টস, তোমাদের জন্য আমরা কিছু কথা বলবো। এখানে কিছু আপডেট আছে, ভালো আপডেট। জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টস তোমাদের যে অফার, আমরা অলরেডি লাইভ ফিল আপ করে দেখিয়েছি যে অফার তোমরা কি করে ফিল আপ করবে, কিন্তু এখানে কথা হচ্ছে তোমরা অনেকেই বলছো পঞ্চায়েত ডিপার্টমেন্ট আর এডুকেশন ডিপার্টমেন্টের অফার লেটার নাকি ডিফারেন্ট অন্যান্য দপ্তর থেকে। সো সেটা যাতে আমরা দেখাই, দেখো আমাদের কাছে একটু টাইম শর্ট। ঠিক আছে, দেখো এখানে বিভিন্ন কমেন্ট আছে, দাদা হায়ার এডুকেশনেরও ফিল আপ করে দেখাবেন প্লিজ, পঞ্চায়েত ডিপার্টমেন্টের অফার ফিল আপ প্রসেস দিলে ভালো হয়। দেখো আমাদের কাছে এখন একটু টাইম শর্টেজ আছে কারণ প্রচুর পরীক্ষা। ঠিক আছে, সো তোমরা একটু চেষ্টা করো, যেই পেজটা তোমরা বুঝবে না পঞ্চায়েত ডিপার্টমেন্ট আর এডুকেশনের যারা অ্যালোকেট হয়েছো, সেই পেজটা স্ক্যান করে তুলে তোমরা মোবাইল দিয়ে স্ক্যান করে, কোনো স্ক্যানার অ্যাপ দিয়ে স্ক্যান করে তুলে আমাদের এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, যতটুকু সম্ভব আমরা তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তেমনিভাবে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ 6067 জন, গতকালকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে মাইট বি 15 তারিখ ওনারা কোনখানে মিলিত হবেন, তবে আমরা একটা আপডেট দিয়ে রাখছি, আজকে সকালেরই আপডেট, হয়তো কিছু একটা ক্যান্সেল হয়েছে। ঠিক আছে, তোমরা যারা সেই গ্রুপটাতে জয়েন করেছো হোয়াটসঅ্যাপ, তোমরা অনেকেই বলছিলে আমরা যাতে জেল, পুলিশ, কনস্টেবল, ফায়ার সার্ভিসের জন্য এমন গ্রুপ বানাই। বিশ্বাস করো আমরা ওই গ্রুপটা বানাইনি, বানিয়েছে স্টুডেন্টসরা বানিয়ে আমাদেরকে ওরা মেসেজ করেছে যে এই গ্রুপটা যাতে আমরা শেয়ার করে দিই, তোমরা ম্যাক্সিমাম যাতে জয়েন করতে পারো। ঠিক আছে, কারণ যেহেতু আমাদের একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম, সো সব স্টুডেন্টসরা আছে, আমরা যদি বলে দিই অনেক স্টুডেন্টদের কাছে খবরটা পৌঁছাবে। সো তোমরা অ্যাকর্ডিংলি 900+ মেম্বার্স ওখানে কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছে, সেটা ভালো ব্যাপার। কিন্তু আমরা বলবো এখানে একটা বড় আপডেট আছে, হয়তো স্পেশাল এক্সিকিউটিভের যে 15 তারিখের যেই প্রোগ্রামটা সেটা হয়তো ক্যান্সেল হতে পারে, আমরা শিওর না, তোমরা কি করছো সেটাও আমরা জানি না। শুধু আমরা গতকালকের ভিডিওতে মানে আমাদেরকে বলা হয়েছিল, স্টুডেন্টসরা বলেছে আমরা যাতে হেল্প করে দেই, হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা শুধু মানে প্রমোট যাতে করে দেয়। সো আমরা করে দিয়েছি তোমাদের ভালোর জন্য, অ্যাকর্ডিংলি তোমরা জয়েন করেছো। সো এখানে হয়তো যে ডেপুটেশন সাবমিট করার কথা ছিল সেটা এখন হয়তো জমা করবে না ওনারা, হয়তো বেশ কিছু 10-20 জন হয়তো আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার সাথে হয়তো দেখা করতে পারেন, এটা উই আর নট শিওর। ঠিক আছে, মেবি ইট ক্যান বি রিউমার। তোমরা যারা গ্রুপে জয়েন করেছো তোমরা একটু কনফার্ম করে আমাদের জানিয়ে দিও। ঠিক আছে, সো আশা করি তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সের রেজাল্ট খুব তাড়াতাড়ি দেবে। তোমাদের রেজাল্টটা যখনই বেরোবে সবার প্রথম আমরা আপডেট দিয়ে দেবো, তোমাদেরকে রেজাল্ট জানানোর খুশি তোমাদের থেকে কিন্তু আমাদের বেশি। ঠিক আছে, সো তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো, গতকালকে ভিডিওতে দেওয়া আছে। যদি কোনো আপডেট থাকে স্পেশাল এক্সিকিউটিভের অ্যাসপিরেন্টসরা শুধুমাত্র ওখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু আর আপডেট দিতে পারবো না। আর জেল, পুলিশ, কনস্টেবলে তোমরা যারা রিকোয়েস্ট করছো আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে, আমরা আগের গ্রুপটাও বানাইনি। ঠিক আছে, আর আমরা এমন কোনো গ্রুপ বানাবো না। তোমরা যদি কোনো গ্রুপ বানাও তোমাদেরকে এই গ্রুপটার কথা আমরা ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, যদি তোমরা সবাই একত্রিত হয়ে কোনো কিছু ডিসকাস করতে চাও, যেমন পুলিশ কনস্টেবল অফার চাই, ত্রিপুরা পুলিশ কনস্টেবল জন্য ভিডিও বানাও, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের গ্রুপ একটা চাই, ফায়ার সার্ভিসের গ্রুপ চাই, জেল পুলিশের গ্রুপ চাই, এগুলোর কোনো আপডেট নেই। আদৌ জেল পুলিশ ফায়ার সার্ভিস কি কমপ্লিট হবে কিনা, ত্রিপুরা পুলিশের কনস্টেবলের রেজাল্ট দিয়ে দেবে 1000টা পোস্ট, এটা শিওর। ঠিক আছে, হয়তো ফেব্রুয়ারি লাস্টে বা মার্চের শুরুতেই দিয়ে দেবে, প্রসেসিং চলছে। কিন্তু জেল, পুলিশ, ফায়ার সার্ভিস কবে হবে আমাদের কোনো আইডিয়া নেই। তোমরা যদি গ্রুপ বানাও, তোমরা যদি কোনো ইনিশিয়েটিভ নাও, আমাদের যদি হেল্প লাগে তোমরা আমাদের বলে দিও। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যা যা তোমাদের কোয়েরিজ ছিল সব কিছু আমরা এই স্লাইডে আমরা তোমাদের বলে দিলাম। ঠিক আছে, সো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, সবাই যাতে ইউজফুল ইনফরমেশনগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, ইউজফুল ইনফরমেশন প্লাস লেটেস্ট আপডেটস। আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি টু, আরপিএফ, সফটওয়্যার, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টের ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।